SC26 ব্যবসা উদ্যোগের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা সবাই ঝামেলায় পড়ি। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমেই আজকে আমরা করব ব্যবসায় উদ্যোগের SC26 এর চতুর্থ অধ্যায় এবং এই অধ্যায় থেকে ২টা সিকিউ এবং ৫টা থেকে ৬টা এমসিকিউ থাকবে, অর্থাৎ প্রায় ২৫ থেকে ৩০ নম্বর। সো এই অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমে জেনে নেওয়া যাক যে মালিকানার ভিত্তিতে ব্যবসাকে প্রধানত ৫ ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা। কিন্তু আমাদের এসএসসি ২০২৬ এর সিলেবাসে প্রথম ৩টি রয়েছে, অর্থাৎ এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী। আজকের ক্লাসে আমরা এই ৩টি বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব, যাতে আমাদের এসএসসি পরে এইচএসসিতেও যাতে এটা কাজে লাগে। প্রথমে শুরু করা যাক এক মালিকানা ব্যবসায় দিয়ে। ইজি একটা টপিক, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। প্রথমে জেনে নিই যে এক মালিকানা ব্যবসায়ের কত সালের আইন দ্বারা পরিচালিত হয়। আমরা জানি যে এক মালিকানা ব্যবসায় কোনো আইন নাই। আসলে এটি সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন এবং এক মালিকানা ব্যবসা, এই ব্যবসায়ের মালিকের দায় অসীম। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে এই মালিকের ব্যবসায়ের দায় হচ্ছে অসীম। অর্থাৎ ধরেন আপনি একটি ব্যবসায় শুরু করেছেন, আপনি ১০০ টাকা মূলধন বিনিয়োগ করেছেন, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে মালিকের এত পরিমাণ ক্ষতি হয়েছে যে তার ১,০০,০০০ টাকা বা ১,০০০ টাকার দায় সৃষ্টি হয়েছে। অর্থাৎ তার মূলধনের অতিরিক্ত দায় সৃষ্টি হওয়াকে বলা হয় অসীম দায়। এটা এক মালিকানা ব্যবসার একটা প্রধান বৈশিষ্ট্য। এবং এই ব্যবসা আমরা জানি যে মালিক হবে একজন এবং তিনি সকল মুনাফা ভোগ করবেন এবং ক্ষতি হলো সেটি একাই বহন করবেন, সকলে জানি আমরা। এই দেখুন, এই ব্যবসায় বেতনভুক্ত কর্মচারী থাকতে হবে। অর্থাৎ এক মালিকের ব্যবসায় ধরেন আমাদের ব্যবসাটা একটু ভালো রান করছে, তখন আমরা ব্যবসার বাইরে থেকে কর্মচারী নিয়োগ দিতে পারি, বেতন দিব তাদেরকে, কিন্তু কোনো মুনাফা দিব না, বেতন দিব তাদেরকে। পৃথিবীতে ৮০% ব্যবসা হলো এক মালিকের ব্যবসা এবং এটা সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে সফল একটি ব্যবসা সংগঠন, যেটি এখনো আমাদের পুরো পৃথিবীতে বিরাজমান। এবং এই ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দেখবেন যে যেসব যেসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেসব ব্যবসায় এক মালিকানা ব্যবসা। আপনাদের ঘরের বাইরে খেয়াল করবেন যে যেখানে হকার্স থাকে, সবজি, কাপড় চোপড়, মাছের ব্যবসা, এইগুলোতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাই এগুলো এক মালিকানা ব্যবসায়। এখন আমরা পড়বো লেসন 2, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। এই ব্যবসা এক মালিকানা থেকে হালকা ঝামেলা দিবে, সো আমরা দেখি। প্রথম হচ্ছে অংশীদারি ব্যবসা ১৯৩২ সালের আইন দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়। চুক্তি হলো এই ব্যবসায়ের মূল ভিত্তি। একটা কথা মাথায় রাখবেন যে অংশীদারি ব্যবসা কখনো চুক্তি ছাড়া গঠিত হতে পারে না। এই চুক্তি ৩ ভাবে হতে পারে। সেটা হচ্ছে একটা হতে পারে মৌখিক, একটা হতে পারে লিখিত, আর একটা হতে পারে লিখিত ও নিবন্ধিত। অর্থাৎ হয়তো ধরেন আপনার একটা বন্ধু রয়েছে, আপনি বলেন চল বন্ধু আজকে আমরা একটা অংশীদারি ব্যবসা গঠন করব, এটা মৌখিক চুক্তি, তাহলে এটা একটা অংশীদারি ব্যবসা। অথবা আপনারা চেয়েছেন যে এটাকে খাতা কলমে এই মৌখিকটাকে লিখে একটা লিখিত আকারে প্রতিস্থাপন করার জন্য, সেটাকে বলা হবে লিখিত চুক্তি। এবং আপনি চাচ্ছেন যে যাতে এটা আরো ভেরিফাইড হয়, সেজন্য আপনারা এই লিখিত চুক্তিটাকে অফিস থেকে নিবন্ধন করে নিয়েছেন, এটাকে বলা হয় লিখিত ও নিবন্ধিত। তিনভাবেই হওয়া যাবে, মৌখিক হবে, লিখিত এবং লিখিত নিবন্ধিত, তিনভাবেই চুক্তি করা যাবে। কিন্তু ধরেন একটা পরিবারের ৩ জন ভাই, তারা একটা ব্যবসা করছে, বাট তাদের মধ্যে কোনো চুক্তি নাই, মৌখিক কোনো চুক্তি নাই, সেটা কখনো অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হবে না। এখন আমরা জানি যে নিবন্ধন, এই অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়, এই অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়। কিন্তু অনিবন্ধিত কোম্পানির চেয়ে অনিবন্ধিত ব্যবসায়ের চেয়ে নিবন্ধিত অংশীদারি ব্যবসা একটু বাড়তি সুবিধা পাই। কিরকম সুবিধা? যে মনে করেন অনিবন্ধিত কোনো একটা অংশীদারি ব্যবসায় যেটা নিবন্ধন করা হয়নি, মানে অনিবন্ধিত, সেটি অন্য প্রতিষ্ঠানের নিকট ১০০ টাকা বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। ধরেন আমি একটু অংশীদারি ব্যবসা দিয়েছি, কিন্তু আমি অন্য একজন ব্যক্তি থেকে ১,০০,০০০ টাকা পাওনা পাই, বাট আমার অংশীদারি ব্যবসায়টা অনিবন্ধিত, বাট নিবন্ধন করি নাই।
হ্যাঁ? এখন আমি যদি আদালতে যাই, আদালত আমাকে কখনোই ১ লক্ষ টাকার মামলার করে দিবে না। কারণ আমার একটা অনিবন্ধিত। সর্বোচ্চ ৳১০০ মামলা করতে দিবে। তাই এটা হচ্ছে নিবন্ধিত আর অনিবন্ধিতের মধ্যে একটা পার্থক্য। আমরা করব মোস্ট ইম্পোর্টেন্ট একটা লেসন, সেটা হচ্ছে অংশীদারদের প্রকারভেদ। আমরা জানি অংশীদার অনেক ধরনের থাকে, তার মধ্যে আমরা কয়েকটা ভাগ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে যে সাধারণ অংশীদার। অংশীদারি ব্যবসার অংশীদার বলতে সাধারণত সাধারণ অংশীদারকেই বোঝানো হয়, এবং এই সাধারণ অংশীদার মূলধন বিনিয়োগের ব্যাপারটা তারা হচ্ছে মূলধন বিনিয়োগ করে, এবং তার দায় হচ্ছে অসীম, এবং এটা পরিচালনায় অংশগ্রহণ করে এবং লাভ ক্ষতিও পায়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে সাধারণ অংশীদার আলাদা ব্যবসা পরিচালনার জন্য আলাদা বেতনও পেতে পারে। এরপরে হচ্ছে যে ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। দেখবেন আমাদের পরিবারে কিছু কিছু ছেলে মেয়ে বা আমাদের ভাই বোন এমন থাকে যারা সারাদিন ঘুমায়, কাজ করে না, কিন্তু তাদের কাজ করার অধিকার থাকা সত্ত্বেও তারা কাজ করে না। অর্থাৎ এরা হচ্ছে মূলধন বিনিয়োগ করে। আমরা অর্থাৎ ঠিকই টাকা নেই বা টাকা দেয় আপনার পরিবারে, বাট কি অতটা কাজ কাজ করে না, এবং তাদের দায় হচ্ছে, তাদের দায়ও কি অসীম, এবং পরিচালনায় অংশগ্রহণ করে না, কিন্তু তাদের কি আছে, রাইট মানে অধিকার আছে, এবং লাভ ক্ষতিও পায়। এরপর হচ্ছে নামমাত্র অংশীদার। নামমাত্র অংশী বলতে সহজ করে হচ্ছে কিছু দেখবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেগুলা যারা হচ্ছে কোনো কি করে না, কোনো মূলধন বিনিয়োগ করে না। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি, যেমন সাকিব আল হাসান, তারা কোনো মূলধন বিনিয়োগ করে না, তবে তারা কি নিজেদের সুনাম ব্যবহার করতে দেয় সাকিব আল হাসান তারা, ঠিক না? তাদের দায় হচ্ছে কি, তাদের দায় নেই, তারা কি অসীম দায় বহন করে না, এবং পরিচালনায় তারা অংশগ্রহণ করে না। সাকিব তো ক্রিকেটে খেলবে, ও কি প্রাণ কোম্পানিতে গিয়ে প্রাণ কোম্পানির সবগুলো ম্যানেজ করবে না, এবং লাভ ক্ষতি, লাভ ক্ষতি সে অংশগ্রহণ করে, লাভ ক্ষতি পায়। এবং কর্মী অংশীদার, ধরেন আপনারা একটা অংশীদার ব্যবসা দিয়েছেন ৫ জন মিলে। আপনার একটা বন্ধু টাকা নেই, সে বলছে যে আমি টাকা দিব না, তবে আমি শ্রম দিব, আমি শ্রম দিব জন্য ও কি করে, ও মূলধন বিনিয়োগ করে না, তবে ও কি দেয়, শ্রম দেয়। মূলধন বিনিয়োগ করে না, তবে কি দেয়, শ্রম দেয়, এবং ওর দায় হচ্ছে কি, ওরও দায় অসীম হবে, এবং সে পরিচালনায় অংশগ্রহণ করবে, এবং সে লাভ ক্ষতিও পাবে। এরপর হচ্ছে আরো দুইটা গুরুত্বপূর্ণ অংশীদার, এটা হচ্ছে যে সসীম বা সীমাবদ্ধ অংশীদার। সসীম বা সীমাবদ্ধ অংশীদার হচ্ছে দেখবেন যারা মূলধন বিনিয়োগ করে, কিন্তু তাদের দায় হচ্ছে সসীম বা সীমিত। একটা উদাহরণ দিই, ধরেন আমি একজন সসীম বা সীমাবদ্ধ অংশীদার, আমার ১০০ টাকা মূলধন বিনিয়োগ করেছি। এখন আমার দায় কত হবে, এই ১০০ টাকা। সেজন্য বলা হচ্ছে দায় সসীম বা সীমাবদ্ধ, অর্থাৎ তার মূলধন বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। ১০০ টাকা বিনিয়োগকৃত মূলধন, তাহলে দায় হবে কত, ১০০ টাকা, এর বাড়তি ১ টাকাও সে দায় বহন করবে না। এবং হচ্ছে তার পরিচালনার অংশগ্রহণ, তার হচ্ছে কি পরিচালনার অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না। আমি সীমাবদ্ধ অংশীদার হলে আমি একটা ব্যবসায়ী, আমি আমার ব্যবসায়ে পরিচালনা অংশগ্রহণ করতে পারবো না, এবং আমি লাভ ক্ষতিও পাবো। এটা হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, যেটাকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার বা ওয়াসি পার্টনার। এটা আসলে এরা আপাত দৃষ্টি অংশীদার কোনো ব্যবসায় অংশীদার নয়, এটা হচ্ছে ব্যবসায়ের পাওনাদার। ধরেন আমি একজন অংশীদার ছিলাম একটা ব্যবসায়, কিন্তু আমি রিটায়ার্ড হয়ে গেছি, আমার ৬০ বছর হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে আর কি। তো আমি ব্যবসা থেকে অংশগ্রহণ করার পরে আমি কি করব, রিটায়ার করার পরে মূলধন ঋণ হিসেবে জমা রাখবো। তাহলে মূলধন কি, ওরা সাধারণত মূলধন দেয় না, মানে কি রিটায়ারমেন্টের পর মূলধনগুলো না তুলে সেটা ঋণ হিসেবে ব্যবসা জমা রাখে। এবং এটার দায় হচ্ছে কি, মনে করেন আমি যে অংশগ্রহণ করছি এটা কেউ জানে না, আমি বিজ্ঞপ্তি দিই নাই, কোনো কি পোস্টার ছাপাই না যে আমি কি বিজ্ঞপ্তি আমি রিটেট করছি, কেউ যদি না জানে তখন আমি আমার দায় বর্তাবে, কিন্তু বিজ্ঞপ্তি দিলে দায় বর্তাবে না। পরিচালনা অংশ আমি কি করতে পারবো না, এবং আমি কি পাবো, লাভ ক্ষতি, আমি লাভ ক্ষতি পাবো, তবে আমি কি পাবো, সুদ পাবো। মূলধন যেটা ঋণ হিসেবে রাখছি ওটার জন্য কি হতো, নির্দিষ্ট হারে সুদ পাবো।